প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যুক্তিবিদ্যার মধ্যে দর্শন, যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যার যে অনুবন্ধ সম্পর্ক রয়েছে সে বিষয়টি নিয়ে। এর আগে আমরা দেখেছি যুক্তিবিদ্যা কী এবং যুক্তিবিদ্যা সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদ্যার যে ধারণা এগুলো আমরা পেয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় যে যুক্তিবিদ্যার সাথে দর্শনের কি কোরিলেশন রয়েছে এবং নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যার কি কোরিলেশন রয়েছে। প্রথমেই আমরা দেখি যে দর্শন বলতে কি বোঝায়। তো দর্শন বলতে বোঝায়, দর্শনের ইংরেজি প্রতিশব্দ আমরা বলি ফিলোসফি, PHILOSOPHY, ফিলোসফি। ফিলোসফি শব্দটি এসেছে গ্রিক শব্দ ফিলোস এবং সোফিয়া থেকে, সোফিয়া থেকে। তো ফিলোস শব্দের অর্থ আমরা দেখি যে অনুরাগ, এবং সোফিয়া শব্দের অর্থ জ্ঞান। তো ফিলোসফি ব্যুৎপত্তিগত অর্থে ফিলোসফি বলতে আমরা বুঝি যে জ্ঞানের প্রতি অনুরাগ, অর্থাৎ জ্ঞানের প্রতি যে ভালোবাসা, সেটি হচ্ছে দর্শন। তো দর্শন বলতে আমরা চাক্ষুষ দর্শনকে বুঝি না, শুধুমাত্র দেখা অর্থে আমরা দর্শনকে বুঝি না। দর্শন হলো জীবন ও জগৎ সম্পর্কে আলোচনা। তো জীবন এবং জগৎ সম্পর্কে পুরোপুরি উপলব্ধির নামই হচ্ছে দর্শন। তাহলে দুটো জগৎ আমরা ফিলোসফির ক্ষেত্রে দুটো জগৎ দেখি, দর্শনের ক্ষেত্রে দুটো জগৎ দেখি। একটি হচ্ছে পদার্থিক জগৎ, আরেকটি হলো অতীন্দ্রিয় জগৎ। তো পদার্থিক জগৎ যেটা যেটা আমরা বলি যে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ। পদার্থিক জগৎ বলতে বুঝি আমরা ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, এবং অতীন্দ্রিয় জগৎ বলতে আমরা বুঝি ইন্দ্রিয়ের বাইরের জগৎ, ইন্দ্রিয়ের বাইরের জগৎ। ইন্দ্রিয়ের বাইরের জগৎ বলতে আমরা বুঝি যে অতি জাগতিক যে জগৎ, বা ইংরেজিতে আমরা বলি ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড, সেটিকে বলি আমরা অতীন্দ্রিয় জগৎ। তাহলে পদার্থিক জগৎ যে জগৎকে আমরা দেখতে পাই, আমাদের চারপাশের যে জগৎ আমরা দেখতে পাই, আমরা দেখি কি দিয়ে? ইন্দ্রিয় দিয়ে দেখি, এই জন্য বলা হয় ইন্দ্রগ্রাহ্য জগৎ। তো ইন্দ্রকে যখন আমরা ভাগ করি, আমরা বলি যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা কোনো কিছু দেখি বা অবলোকন করি। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে রয়েছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এটি হলো পঞ্চ ইন্দ্রিয়। এগুলো দিয়ে, এই ইন্দ্রিয় দিয়ে আমরা পদার্থিক জগতের যে সমস্ত বস্তু আছে সেগুলোকে আমরা দেখি। যেমন চক্ষু দিয়ে দেখি, কর্ণ দিয়ে দেখি, নাসিকা দিয়ে দেখি, জিহ্বা দিয়ে দেখি, ত্বক দিয়ে দেখি। অনেকের মনে হতে পারে যে কান দিয়ে আমরা কিভাবে দেখি, আমরা তো চোখ দিয়েই দেখি। কান দিয়েও আমরা দেখি। এখানে দেখা বলতে আমরা বুঝি যে কোনো কিছুর উপলব্ধি করাকে বুঝায়। যেমন কান দিয়ে আমরা বলি যে কোনো কিছু বললি যে আমরা শুনে দেখো, অর্থাৎ কোনো কিছু উপলব্ধি করা বা পরখ করা। নাসিকা দিয়েও আমরা দেখি যে কোনো কিছু গন্ধ শুকে দেখো, অর্থাৎ উপলব্ধি করা, বোধ বা উপলব্ধি করা। জিহ্বা দিয়ে দেখি কোনো কিছু স্বাদ গ্রহণ করা, আমরা জিহ্বা দিয়ে দেখে থাকি। ত্বক দিয়ে দেখি আমরা গায়ের তাপমাত্রা বা উষ্ণতা বা শীতলতা, এগুলো আমরা ত্বক দিয়ে দেখে থাকি। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা দেখি। কি দেখি? এই পদার্থিক জগতের দু চোখে যা কিছু দেখি সেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখি। আর একটা ইন্দ্রিয় রয়েছে, এটাকে আমরা বলি মন, এটাকে বলা ষড় ইন্দ্রিয় বলা হয়। এই ইন্দ্রিয় দিয়ে দেখি। কি দেখি এই ইন্দ্রিয় দিয়ে? অতীন্দ্রিয় জগতের, এই জগতের বাইরে। তাহলে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের আমরা পঞ্চ ইন্দ্রিয় দেখি, এর বাইরের যে জগৎ আছে আমরা মন দিয়ে দেখি। অর্থাৎ মনকে বলা হয় ষড় ইন্দ্রিয় বলা হয়, ষড়
ইন্দ্রিয়। তাহলে দর্শন দুটো জগৎ নিয়ে আলোচনা করে, একটা পদার্থিক জগৎ এবং অতীন্দ্রিয় জগৎ। তো পদার্থিক জগতের যে সাবজেক্ট ম্যাটার রয়েছে, আমরা দু চোখ দিয়ে বা এই ইন্দ্রিয় দিয়ে যা দেখি সেটি হচ্ছে পদার্থিক জগতের বিষয়, এবং অতীন্দ্রিয় জগতের বিষয় যেগুলো দেখা যায় না, যেমন মন, আত্মা, ঈশ্বর, এগুলোকে আমরা দেখতে পাই না। তাহলে যেগুলো দেখা যায় না সেগুলো অতীন্দ্রিয় জগতের বিষয়, আর যেগুলো দেখা যায় সেটা পদার্থিক জগতের বিষয়। তো আমরা এটা আলোচনার ক্ষেত্রে একটু সুবিধা হয়, দর্শনকে আমরা একটু ভাগ করে দেখি, পিছন ফিরে দেখি, তাহলে বোঝার জন্য সুবিধা হবে। দর্শনের ব্রাঞ্চকে আমরা যখন ভাগ করি তখন আমরা বলি যে জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, অধিবিদ্যা এবং আরেকটি হলো মূল্যবিদ্যা। মূল্যবিদ্যা। তাহলে জ্ঞানবিদ্যার আলোচনার বিষয় হচ্ছে জ্ঞানের শর্ত বা জ্ঞানের বৈধতা বা কিভাবে জ্ঞান হয় সে বিষয় নিয়ে আলোচনা করে। অধিবিদ্যা হলো পদার্থিক অতীন্দ্রিয় জগতের যে বিষয় রয়েছে, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, সেগুলো অধিবিদ্যার বিষয়। যেমন আমরা বলি যে মন, আত্মা, ঈশ্বর, এগুলো অধিবিদ্যার বিষয়। এবং মূল্যবিদ্যাকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। একটি হলো যুক্তিবিদ্যা, একটি হলো নীতিবিদ্যা এবং আরেকটি হলো নন্দন তত্ত্ব। নন্দন তত্ত্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আলোচনার বিষয় ছিল যে দর্শনের সাথে যুক্তিবিদ্যা এবং দর্শনের সাথে নীতিবিদ্যার যে কোরিলেশন, অর্থাৎ অনুবন্ধ যে সম্পর্ক, যে সে সম্পর্কটা। তো দর্শন বলতে আমরা বুঝি যে জীবন এবং জগতের সামগ্রিক আলোচনা, বিশ্লেষণ, সমালোচনা, অর্থাৎ যুক্তির আলোকে এ জগৎ এবং পরজগৎ বা অতীন্দ্রিয় জগতের সমস্ত বিষয় যা আলোচনা করা হয় যুক্তির ভিত্তিতে, সেটি হচ্ছে দর্শন, অর্থাৎ মৌলিক আলোচনা। মৌলিক আলোচনা বলতে আমরা কি বুঝি, যে জন্মের পর থেকে আমরা বিভিন্ন মৌলিক সমস্যার যে সম্মুখীন হই, যে আত্মা বলতে কি বোঝায়, বা পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, বা এরপরে কোথায় আমরা যাব, এগুলো মৌলিক সমস্যা, এগুলো দর্শন আলোচনা করে। এবং এর মূল ভিত্তি হলো যুক্তি, অর্থাৎ যুক্তির আলোকে বা যুক্তির নিরিখে দর্শন তার আলোচ্য বিষয়কে, অর্থাৎ পদার্থিক জগৎ এবং অতি জগতের বিষয় নিয়ে আলোচনা করে। এরপরে আসছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা আসছে মূল্যবিদ্যা থেকে। মূল্যবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ বিদ্যা। এই মূল্যবিদ্যাকে তিন ভাগে আমরা ভাগ করে দেখি, একটি হলো যুক্তিবিদ্যা, একটি নীতিবিদ্যা এবং নন্দন দত্ত। তিনটারই আদর্শ রয়েছে। তো যুক্তিবিদ্যার আদর্শ এর আগের ক্লাসেও আমরা বলেছিলাম, যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্য। আর একজন যোগদান করেছে। তো যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্য এবং নীতিবিদ্যার আদর্শ হচ্ছে কল্যাণ এবং নন্দন দত্তের আদর্শ হচ্ছে সুন্দর। তাহলে আমরা কি বললাম, সত্য, সুন্দর, সুন্দর এবং কল্যাণ, তিনটাকে বলা পরম আদর্শ। তো তিনটা বিষয় আলোচনা করে। তো যুক্তিবিদ্যাকে আমরা এর আগেও দেখেছি যে যুক্তিবিদ্যা বলতে কি বোঝায়। বলছি যে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কে বিজ্ঞান। যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ লজিক। যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে লজিক। লজিক এই শব্দটি গ্রিক শব্দ লজিকে থেকে এসছে। ভাষা ব্যুৎপত্তিগত অর্থে আমরা দেখেছি চিন্তা সম্পর্কিত বিজ্ঞান বা অনুমান সম্পর্কীয় বিজ্ঞান আমরা যুক্তিবিদ্যা দেখেছি। এবং যিনি যুক্তিবিদ্যা পাঠ করলে যে যুক্তি শেখা যায় তা না, যুক্তিবিদ্যা পাঠ না করেও যুক্তি শেখা যায়। তো যুক্তিবিদ্যার ক্ষেত্রে শুধুমাত্র আমরা দেখি যে যুক্তি কলা কৌশল কি, বা আকারিকভাবে যে কোন যুক্তিটি অবরোহ বা কোন যুক্তিটি আরোহ প্রকৃতির। এই জগতে যা কিছু আমরা দেখি সব কিছুই হয় আরোহ প্রকৃতির অথবা অবরোহ প্রকৃতির যুক্তিবিদ্যা বিষয় নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। এবং দর্শনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে লজিক ইজ দ্য এসেন্স অফ ফিলোসফি, অর্থাৎ
যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের সারসত্তা। দর্শন আলোচনা করতে গেলেও যুক্তিবিদ্যার দ্বারস্থ হতে হয়, এবং যুক্তিবিদ্যার যে 4টা মৌলিক নিয়মও রয়েছে, সে মৌলিক নিয়মের ভিত্তিতে যুক্তিবিদ্যা তার আলোচ্য বিষয়বস্তুকে বিশ্লেষণ করে থাকে। তাহলে একটি নিয়ম হচ্ছে মৌলিক নিয়মের, চিন্তার যে মৌলিক নিয়ম, আমরা যে চিন্তা করি সেই চিন্তার মৌলিক নিয়ম আছে 4টি। একটি হলো অভেদ নিয়ম, একটি হলো বিরোধ নিয়ম, আরেকটি হলো নির্মধ্যম নিয়ম, নির্মধ্যম নিয়ম, এবং 4 হচ্ছে পর্যাপ্ত হেতু নিয়ম। পর্যাপ্ত হেতু নিয়ম। এই নিয়মগুলো বিশ্লেষণ আমরা পরে দেখব। আমরা শুধু এখন জেনে রাখবো যে লজিকের ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে চিন্তার নিয়ম আছে 4টি। একটি হলো অভেদ নিয়ম, একটি হলো বিরোধ নিয়ম, একটি হলো নির্মধ্যম নিয়ম, এবং আরেকটি হচ্ছে পর্যাপ্ত হেতু নিয়ম। এই 4টা নিয়মের আলোকে যুক্তিবিদ্যা তার বিষয়বস্তুকে আলোচনা করে থাকে। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে দর্শন বলতে কি বোঝায় দেখলাম, যে দর্শন হচ্ছে জীবন ও জগতের সামগ্রিক বিশ্লেষণ। যুক্তি নিরিখে দর্শন এই পদার্থিক জগৎ এবং অতি জগতের যে সাবজেক্ট ম্যাটার রয়েছে, বিষয়গুলো রয়েছে, সেগুলো আলোচনা করে থাকে। এবং জীবন বা বোধ বা উপলব্ধি থেকেই দর্শনের উৎপত্তি। এবং দর্শন হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা, অর্থাৎ অজানাকে জানার ক্ষেত্রে বা স্পৃহার ক্ষেত্রে রয়েছে দর্শনের বড় ভূমিকা। এবং একজন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য বা জীবনকে নতুনভাবে তৈরি করার জন্য, সমাজের সমস্ত জিনিসের সাথে বা সমস্ত বিষয়ের সাথে, জীবন ও জগতের সাথে খাপ খাওয়ানোর জন্য দর্শনের চর্চা বা অনুশীলন করা অত্যন্ত প্রয়োজন। তাহলে এরপরে আমরা দেখছি কি যুক্তিবিদ্যার একটা বড় একটা দিক রয়েছে। এরপরে আমরা এখন দেখবো যে নীতিবিদ্যাটা কি। তো নীতিবিদ্যা ইংরেজিতে আমরা বলি, নীতিবিদ্যাকে বলি ইংরেজি প্রতিশব্দ শব্দ ইথিক্স। ইথিক্স ইথিক্স শব্দটি আসছে ইথোস থেকে। অর্থাৎ নীতিবিদ্যা ব্যুৎপত্তিগত অর্থে নীতিবিদ্যা বলতে আমরা বুঝি যে আচরণ সম্পর্কে বিজ্ঞান। এখন আচার আচরণ সম্পর্কে যখন বিজ্ঞান বলি, তখন কার আচার আচরণ সম্পর্কে বিজ্ঞান? সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণ সম্পর্কে বিজ্ঞান। সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণের ক্ষেত্রে কোনটি করা উচিত এবং কোনটি করা উচিত নয়, এবং কোনটি ভালো এবং কোনটি মন্দ, কোনটি উচিত কোনটি অনুচিত, এই বিষয়গুলো নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে। তাহলে নীতিবিদ্যার পরিসর প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখি যে নীতিবিদ্যার একটা বড় একটা ভূমিকা রয়েছে। এবং ব্যবসা এবং পেশাগত ক্ষেত্রেও আমরা যে নীতিবিদ্যার বড় ভূমিকা রয়েছে। তো পেশাগত ক্ষেত্রে আমরা দেখি যে কি কি পেশার মানুষ রয়েছে। তাহলে শিক্ষকতা একটা পেশা। ডাক্তার, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, কৃষক, বিভিন্ন পেশার মানুষ রয়েছে। এবং প্রতিটি পেশার মানুষের ক্ষেত্রেই নীতিবিদ্যার যে যৌক্তিকতা রয়েছে, একজন শিক্ষক ঠিকমতো পাঠদান করছেন কিনা বা কি পাঠদান করা উচিত বা অনুচিত, তাহলে তার একটা নৈতিক একটা ভিত্তি রয়েছে। ডাক্তারের ক্ষেত্রে ডাক্তার যখন সেবা দান করে থাকেন, সেখানেও আমরা দেখি যে তার একটা ইথিক্যাল একটা দিক রয়েছে, নৈতিকতার দিক রয়েছে, যে তার কর্তব্য পালনটা কোনটি করা উচিত এবং কর্তব্য পালনের ক্ষেত্রে কোনটি প্রয়োজন, কোনটি জরুরি, বা কোনটি করা উচিত এবং কোনটি করা উচিত নয়। ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও ঠিকই একই রকম ভাবে রয়েছে। যখন কোনো বিল্ডিং তৈরি করা হয় বা সেখানেও একটা নৈতিকতার বিষয় রয়েছে, যে কিভাবে তৈরি করতে হবে বা এটা এখানে করা উচিত কি উচিত নয়। আইনজীবীর ক্ষেত্রেও বলা আছে যে কোন ধরনের বিষয়কে প্রায়োরিটি দিতে হবে এবং কোন বিষয়কে বর্জন করতে হবে। তাহলে সব ক্ষেত্রেই আমরা দেখি যে কৃষকের ক্ষেত্রে জমিতে যখন ফসল ফলায়, তখন সাধারণ জনস্বাস্থ্যের যেন ঝুঁকি না হয়, তাহলে ফসলের জন্য বিষ যেন না দেওয়া হয় বা স্বাস্থ্য ঝুঁকি যেন না হয়,
সেরকম করে ফসল উৎপাদন করা। অর্থাৎ সমস্ত পেশাগত ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই নৈতিকতার একটা ভিত্তি রয়েছে। কিন্তু তার মধ্যে কি রয়েছে? যৌক্তিকতা রয়েছে। এর মধ্যে যুক্তি রয়েছে। যে এটা করা উচিত বা এটা কেন করবে বা কেন করবে না। অর্থাৎ যৌক্তিকতার দিকগুলো আমরা প্রতিটি পেশার ক্ষেত্রে দেখতে পাই। নৈতিক যুক্তির ক্ষেত্রে। অর্থাৎ সমাজে বসবাসকারী মানুষের যে উচিত এবং অনুচিত, কোনটি করা উচিত এবং কোনটি করা উচিত না। তাহলে তার একটা কি রয়েছে? নৈতিক একটা যুক্তি রয়েছে। এবং তার ভিত্তিতে নীতিবিদ্যা তার বিষয়বস্তুকে আলোচনা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে ৩ টা বিষয়। ৩ টা বিষয়ের ক্ষেত্রে একটি বললাম যে দর্শন, একটি বললাম হচ্ছে যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা এবং আরেকটি হলো বললাম নীতিবিদ্যা। এই ৩ টি বিষয়ের ক্ষেত্রে তাহলে দর্শনের মধ্যেও যুক্তিবিদ্যা রয়েছে, যৌক্তিক ভিত্তি রয়েছে। তার বিচার বিশ্লেষণ করে। দর্শন যে বিষয়গুলো আলোচনা করে তার ভিত্তি প্রাণ সত্তা হিসাবে, মূল সত্তা হিসাবে যুক্তিবিদ্যাকে বেছে নেয়। এবং নীতিবিদ্যার ক্ষেত্রেও আমরা দেখি যে যে কোন কাজটি নৈতিক এবং কোন কাজটি নৈতিক না, সেখানে তার প্রেক্ষিত যে যুক্তি, সেখানে যুক্তিবিদ্যার বিষয়গুলো আমরা দেখতে পাই। অর্থাৎ দর্শনের মধ্যেও যুক্তিবিদ্যা রয়েছে, আবার নীতিবিদ্যার মধ্যেও যুক্তিবিদ্যা রয়েছে। নীতিবিদ্যার ক্ষেত্রে যখন আচার আচরণ আমরা বলি, আচার আচরণ যখন বলি, তখন দেখি যে আচার আচরণের ক্ষেত্রে আমরা দেখতে ঐচ্ছিক আচরণ এবং অনৈচ্ছিক আচরণ ২ ধরনের আচরণ দেখি। তাহলে ২ ধরনের আচরণের ক্ষেত্রে একটা ইচ্ছাবশত বা অনৈচ্ছিক আচরণের ক্ষেত্রেই দুটোর মধ্যে কি রয়েছে? যে কোনটি করা উচিত বা উচিত না, বা এই আচরণটা করাটাকে ঠিক বা ঠিক না। তাহলে কেন ঠিক আর কেন ঠিক নয়? সে বিষয়টা আমরা দেখছি যে যুক্তিবিদ্যার বিষয়ে। অর্থাৎ যুক্তিবিদ্যা পিছনে কাজ করে নীতিবিদ্যার আলোচনার ক্ষেত্রে। অর্থাৎ যে নীতিবিদ্যার মধ্যেও যুক্তিবিদ্যা রয়েছে, এবং দর্শনের মধ্যেও যুক্তিবিদ্য আলোচনা রয়েছে। তাহলে আমরা কি দেখলাম? যে দর্শন বলতে কি বোঝায়? হ্যালো? হ্যালো? আফসানা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলছি যে ফেস ভিজিবল করে রাখার জন্য। তুমি তো ফেস ভিজিবল করে রাখলে না। আচ্ছা, বলছি যে তাহলে দর্শন বলতে আমরা কি বুঝলাম? যে জীবন এবং জগতের যে আলোচনা, সেটি হচ্ছে দর্শন। আর যুক্তিবিদ্যা কি? যে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান বা অনুমান সম্পর্কিত বিজ্ঞান। অনুমান কি? জানা সত্য থেকে অজানা সত্যে যাওয়ার যে প্রক্রিয়া, সেটি অনুমান। যেমন আমরা দেখি যে কোথাও পানি ফেলে রাখা হয়েছে, পানি দেখে আমরা বলি যে সেখানে বৃষ্টি হয়েছে, অথবা ধোঁয়া দেখে আমরা মনে করি যে সেখানে আগুন লেগেছে। এগুলো অনুমান করি। অর্থাৎ কোনো কিছু প্রথমে দেখি, দেখার উপর ভিত্তি করে আমরা অনুমান করি। এখন আমরা কারো যদি সর্দি কাশি হয় বা ঠান্ডা গলা ব্যথা হয়, তাহলে সেটা দেখে আমরা অনুমান করি যে তার করোনা হয়েছে। অর্থাৎ কোনো রোগ ব্যাধির ক্ষেত্রে যে তার উপসর্গ বা সিম্পটম দেখে আমরা অনুমান করি কি হয়েছে। অর্থাৎ জানা সত্য থেকে অজানা সত্যে যে প্রক্রিয়া, যাওয়ার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে যুক্তিবিদ্যা। আর নীতিবিদ্যাটাকে আমরা কি বললাম? নীতিবিদ্যা বললাম যে সমাজে বসবাসকারী মানুষের আচরণের ক্ষেত্রে কোনটি করা উচিত এবং কোনটি করা উচিত নয়, সে বিষয় নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে। তাহলে এখন দর্শন বলতে আমরা কি বুঝি বলো? আফসানা, দর্শন বলতে কি বুঝি বলো? হ্যালো? বলছি দর্শন বলতে তাহলে আমরা কি বুঝলাম? যে দর্শন বলতে বুঝলাম যে জীবন ও জগতের যৌক্তিক আলোচনা বা ভাষায় সম্পর্কীয় আলোচনা, বা হ্যাঁ, দর্শন হচ্ছে জীবন ও জগতের যৌক্তিক আলোচনার নামই হচ্ছে দর্শন। বুৎপত্তিগত অর্থে দর্শন বলতে আমরা বলছি জ্ঞানের প্রতি ভালোবাসা বা জ্ঞানের প্রতি অনুরাগ। কোন ধরনের জ্ঞান? জ্ঞান মানে কি? যেটা আমরা জানি না বা জানার জন্য আমরা আগ্রহী হই, আমরা অনুসন্ধান করে থাকি সব সময়, তাই না? জানার জন্য আমরা কি খোঁজ করি না? যেমন তুমি এখানে পড়ার জন্য, যুক্তিবিদ্যা পড়ার জন্য খোঁজ করছো যে তাহলে কিভাবে কি, কোনটা আমি জানতে চাই। তা জানা আসে কোথা থেকে? চিন্তা থেকে আসে। তো চিন্তাটা কোন ধরনের চিন্তা হবে?
একটি চিন্তা হলো এই জগতের চিন্তা, আরেকটা হলো পরজগতের। পরজগৎ বলতে আমরা অতীন্দ্রিয় জগৎ বলি। যে আত্মা, ঈশ্বর, গড, মানে সেই জগতে কিভাবে হবে সে বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে দর্শন এই বিষয়গুলোর এক পরিপূর্ণ ব্যাখ্যা দেয়। দর্শন কোনো খণ্ডিত বিষয় না, অখণ্ড বিষয়। যে কোনো আংশিক বিষয় না। যেমন যুক্তিবিদ্যা বা নীতিবিদ্যা বা অন্যান্য বিদ্যা যেমন আংশিক বিষয়। কিন্তু দর্শন একটি সামগ্রিক বিষয়। তো দার্শনিক জ্ঞান থাকলে কি হবে? দার্শনিক জ্ঞান থাকলে একজন পরিপূর্ণ মানুষ হওয়া যাবে। সমাজের মধ্যে যে অসামঞ্জস্যতা রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো দূর হবে। এবং একজন দার্শনিক সবসময়ই অপর পরিণামদর্শী হয়ে থাকে, যে অদূরদর্শী হয়ে থাকে আরকি। অর্থাৎ দূরের জিনিসও তিনি দেখতে পান, তিনি উপলব্ধি করতে পারেন। অর্থাৎ যিনি জ্ঞানী ব্যক্তি তিনিই কেবল সবকিছু উপলব্ধি করতে পারেন। শুধুমাত্র চোখ, কান, নাক দিয়ে দেখাই দেখা না। এর বাইরেও দেখা আছে। মানে পুরো বিষয়টাকে তিনি উপলব্ধি করতে পারেন। সেইজন্য বলা হয় যে দর্শন কোনো খণ্ডিত বিষয় না। দর্শন হলো সামগ্রিক বিষয়। কোন কোন বিষয়ের বিশ্লেষণ, সমালোচনা, মূল্যায়ন সবকিছুই দর্শন করে থাকে। এবং কিসের উপর ভিত্তি করে থাকে? যুক্তির উপর ভিত্তি করে থাকে। অর্থাৎ যুক্তি হলো দর্শনের প্রাণসত্তা। আবার নীতিবিদ্যার ক্ষেত্রে আমরা দেখি যে সমাজে যে সমস্ত মানুষ বিভিন্নভাবে যা আচরণ করে থাকে, ভালো মন্দ, ঠিক বা ঠিক নয় বা উচিত অনুচিত, তাহলে সেগুলোর প্রেক্ষিতেও কিন্তু যুক্তি রয়েছে। একজন মানুষ যদি মন্দ কাজ করে থাকে, তাহলে মন্দ কাজের প্রেক্ষিত যুক্তি রয়েছে। একজন মানুষ যদি ভালো কাজ করে থাকে তার প্রেক্ষিতেও যুক্তি রয়েছে। অর্থাৎ আমরা কি দেখি যে যুক্তি হচ্ছে সবকিছুর মধ্যে। আজকে কেউ ক্লাস করছে, আবার কেউ করছে না। যিনি করছে তার একটা যুক্তি রয়েছে। আবার যিনি করেন নাই তাহলে কেন করেন নাই তার একটা যুক্তি রয়েছে। গত ক্লাসে ছিলেন, এই ক্লাসে নাই, তাহলে কেন নাই? তারও একটা কি রয়েছে? আলাদা একটা যুক্তি রয়েছে। অর্থাৎ আমরা কি যুক্তি দ্বারা পরিচালিত হই। প্রতিটি মানুষই যুক্তি দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ জীবন এবং জগৎকে উপলব্ধি করার ক্ষেত্রে তাহলে কোন বিষয়টা কাজ করে? যুক্তিটা কাজ করে। যুক্তির বাইরে আমরা কখনোই কোনো কিছু করি না। সেজন্য যেকোনো কাজ করতে হবে কি দিয়ে? ১ম এ চিন্তা করে কাজটা করতে হবে। অর্থাৎ ১ম এ আমাদের চিন্তাটা আসবে, যখনই চিন্তা আসবে তখনই দেখা যাবে যে সেটা যুক্তিবিদ্যার চিন্তা থেকেই আছে, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কে বিজ্ঞান। চিন্তা সম্পর্কে বিজ্ঞান। অর্থাৎ চিন্তা আসলেই সেখানে যৌক্তিক বিষয় আসবে। আর ভাষায় যখনই প্রকাশিত চিন্তা আ হ্যাঁ, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে যুক্তিবিদ্যা বলে। আর জীবন ও জগতের বোধ বা উপলব্ধি হলো তোমার দর্শন। জীবন ও জগতের বোধ বা উপলব্ধিকে বলা হয় দর্শন। অর্থাৎ বোধ উপলব্ধি কখন আসবে? যখন একজন মানুষ জ্ঞানী হবেন। জ্ঞানী কেন হবেন? যখন বোধ বা উপলব্ধি আসবেন। তার মধ্যে তাহলে বোধ যখন আসে তখনও একটা যৌক্তিক একটা ব্যাখ্যার প্রেক্ষিতে আসে তার একটা উপলব্ধি। মানুষ কিন্তু হুট করে একসাথে জানে না। জ্ঞান হয় ধীরে, ধীরে, তিলে, তিলে। একদিনে মানুষের কোনো জ্ঞান হয় না। তাই যদি হতো তাহলে একটা শিশুর জ্ঞান একজন ৬০ বছর বা পূর্ণবয়স্ক মানুষের জ্ঞান সমান হতো। আসলে কিন্তু জ্ঞান সমান না। তার মানে কি? অভিজ্ঞতা ভিন্ন, জ্ঞানও ভিন্ন। দিনে, দিনে যখন বাড়তে থাকে তখন জ্ঞানও বাড়তে বাড়তে থাকে। যে তোমার বয়স কত? তোমার বয়স হয়তো এখন ২০ বছর অথবা ১৮ বছর এরকম হবে। তাহলে তোমার জ্ঞান আর একজন ৪০ বছর বা ৫০ বছর মানুষের জ্ঞান অবশ্যই এক না, বা তোমার পিতামাতার জ্ঞান এক না। অবশ্যই তোমার পিতামাতা তোমার চাইতে বেশি জ্ঞানী। অর্থাৎ জানেন বেশি, তার উপলব্ধি বেশি। এই জীবন এবং জগৎ সম্পর্কে তার দেখা বেশি। তুমি কতটুকু দেখছো? তুমি যদি বলো যে না তোমরা কি বোঝো? তোমরা তো এখন কিছুই বোঝো না। মা-বাবাকে যদি বলো, তাহলে এই কথাগুলো কিন্তু ঠিক না। তার মানে তোমার মা-বাবার দেখা উপলব্ধি তুমি যে জিনিস যেভাবে দেখো, তোমার মা-বাবা বা তোমার শিক্ষক কিন্তু সেভাবে দেখেন না। অর্থাৎ দেখারই ভিন্নতা রয়েছে। তাহলে এই যে উপলব্ধি, এই উপলব্ধিটাই হচ্ছে দর্শন। তো দর্শন কিন্তু সবার দেখা বা সবার উপলব্ধি কিন্তু একরকম না। ব্যক্তিভেদেও এটা আলাদা। অর্থাৎ যেহেতু অভিজ্ঞতা আলাদা, যার প্রেক্ষিতে তার দেখাও আলাদা। তার সবারই কিন্তু চোখ, নাক, কান, মুখ বা জিহ্বা, ত্বক সবকিছুই আছে। সবাই দেখে। কিন্তু দেখা থাকতেও একজন দেখে না। এইজন্য বলে যে একজন কৃষকের ক্ষেত্রেও আমরা বলি যে বা নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে আফসোস করে নিরক্ষর ব্যক্তি বলে, "হায়রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ।" অর্থাৎ চোখ থাকতে মানুষ মনে করে খালি চোখ দিয়েই দেখে। আসলে কিন্তু তা না। আমরা দেখি কি দিয়ে? আমাদের যে আমরা বলি ৬ টা ইন্দ্রিয়। ৫ টা ইন্দ্রিয়কে আমরা দেখতে পাই, আরেকটা ইন্দ্রিয় আছে যেটা ইন্দ্রিয় মন বলে। মন দিয়েও আমরা দেখি। অন্তর্দর্শন। ঠিক আছে? তাহলে দেখা যায় সেইজন্য দেখারও ভিন্নতা রয়েছে। তুমি যেভাবে যে জিনিস দেখো, তোমার পিতামাতা বা তোমার শিক্ষক সেভাবে দেখে না। তাহলে এই যে পুরো পরিপূর্ণভাবে দেখা, এটার নামই হচ্ছে দর্শন।
এই জন্য জীবনবোধ আলাদা। যিনি জ্ঞানী তিনি কিন্তু ঠকেন না কখনো। তার কারণ তিনি বোঝেন, তিনি উপলব্ধি করেন। ঠকেন কে? যার যিনি হচ্ছে যার জ্ঞান কম রয়েছে বা পরিমাণে কম বা দেখায় কম বা উপলব্ধি কম বা অভিজ্ঞতা কম, তিনি হচ্ছে ঠকেন। কিন্তু একজন দার্শনিক, একজন পূর্ণ জ্ঞানী ব্যক্তি তিনি কিন্তু ঠকেন না। তার রয়েছে কি যুক্তি রয়েছে। কোন কিছু করার প্রেক্ষিতে তিনি চিন্তা করেন যে আমি এটা করব কি করব না। বা করার ক্ষেত্রেও যুক্তি রয়েছে, আমি করব না তার প্রেক্ষিতেও যুক্তি রয়েছে। জ্ঞানীর ক্ষেত্রে সবসময় সত্যকে লালন করেন। সত্যকে অনুসন্ধান করেন। সেইজন্য বলে যে এই যে সত্য সুন্দর কল্যাণ। সত্য, সুন্দর, কল্যাণ। এই ৩ টাকে বলা পরম আদর্শ বলা হয়। জীবনের ক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে এই ৩ টা আদর্শ অবশ্যই সবার মধ্যেই থাকা দরকার। যদি থাকতে পারে এটি যদি চর্চা করে থাকে তাহলেই তিনি পূর্ণ জ্ঞানী হবেন। তো সত্যকে লালন করবেন, ধারণ করবেন, মিথ্যাকে বর্জন করবেন, সুন্দরকে লালন করবেন। সবসময় কটু জিনিস দেখবেন না। দেখাটার মধ্যেও কিন্তু ভালো মন্দের ব্যাপার আছে। যে কটু জিনিসকে আমরা সবসময় কি করব? এভয়েড করব। তাহলে দেখব কি ভালো জিনিস দেখব। কল্যাণ এবং সবসময় কল্যাণ চিন্তা করতে হবে। খালি নিজের কল্যাণ না। কল্যাণ সমস্ত মানুষের কল্যাণই চিন্তা করতে হবে। প্রতিটি মানুষ যেন এই পৃথিবীর সমস্ত মানুষ যেন সুখী হয় এবং সবার যেন স্বাস্থ্য ভালো থাকে বা কর্ম ভালো থাকে, সবকিছু ভালো থাকে, সবার মঙ্গল কামনা করতে হয়। তাহলে এই ৩ টা জিনিসের লালন পালন করতে হবে। সত্য, সুন্দর, কল্যাণ। এটাকে বলা পরম আদর্শ। এটা যদি লালন করা যায় তাহলেই কেবল একজন ব্যক্তি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারেন। যখনই এটা লালন করবেন তখন দেখা যাবে যে সমাজে বা রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হবে না। বা ব্যক্তির মনোজাগতিক বিষয় বা ব্যক্তির নিজের মধ্যেও কোনো দ্বন্দ্বের কোনো সৃষ্টি হবে না, কোনো কলহের সৃষ্টি হবে না, কোনো সমস্যার সৃষ্টি হবে না। তাহলে আমাদের উচিতটা হবে কি যে সত্যকে যখন লালন করব তার মধ্যেও কেন আমি সত্য লালন করব? তাহলে সত্যের লালন করার প্রেক্ষিত কি রয়েছে? যুক্তি রয়েছে। সুন্দরকে কেন আমি ভালো জিনিস দেখব? দেখার প্রেক্ষিত যুক্তি রয়েছে। কল্যাণ কেন কল্যাণ কামনা করব? তার প্রেক্ষিতেরও কি রয়েছে? যুক্তি রয়েছে। অর্থাৎ যুক্তি হচ্ছে প্রাণসত্তা বা সারসত্তা বলা হয়। কি ঠিক আছে? তাহলে আমরা আজকে কি দেখলাম? যে যুক্তিবিদ্যার সাথে একটা দর্শনের একটা সম্পর্ক রয়েছে, আবার যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যারও একটা সম্পর্ক রয়েছে। এই পরস্পরের যে সম্পর্ক, এই সম্পর্কে বলা হয় কো-রিলেশন বা অনুবন্ধ সম্পর্ক। তাহলে আমরা আজকে এ পর্যন্তই। সামনের দিনে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যুক্ত থেকো এবং ভালো থেকো। সবারই শুভ কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।